আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো আমি তরুণ ঘোষ। প্রথমে যার ভিডিও দেখালাম সেই ভদ্রলোককে চেনেন? নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি ভাবছি লালবাজারে গিয়ে ওই নিখোঁজ ডিপার্টমেন্টে তার একটা ছবি দিয়ে তাকে খুঁজে বেড়াবো। ইনি হচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ, নাম হচ্ছে ডেরেক ওব্রায়েন। তিনি আবার নরেন্দ্র মোদী বলেন না, নরেন্দ্র। হ্যাঁ, অমন বাপের এমন প্রীতিবান ছেলে নীল ওব্রায়েন, তার ছেলে হচ্ছে নীল ওব্রায়েন। সে একজন কুইজ মাস্টার, বিশ্বজোড়া তার নাম ছিল। আর তার কুসন্তান হচ্ছে এইটা, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদা পর্যন্ত রাখতে জানেন না। এইবারে তো ফল বেরোনোর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি নানান রকমের চেষ্টা করেছি, আবার বড় বড় কথাও বলেছেন, যদি কলকাতার একটা সিট যদি পায় তৃণমূল, উনি ন্যাড়া হবেন। আমি সালা নাপিত দিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওকে আমি খুঁজে পাচ্ছি না যে বিনা পয়সা আমি ন্যাড়া করব। কোথাও খুঁজে পাচ্ছি না। না দিল্লিতে খবর পাচ্ছে না, উত্তরপ্রদেশে নেই, মধ্যপ্রদেশে নেই, কলকাতায় নেই, কোথায় আছে মালটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষমতা যখন হাতে থাকে না দর্শক, তখন তার ক্ষমতার অপব্যবহার একেবারে দুর্দান্তভাবে হয়। এতদিন ক্ষমতা মমতা ব্যানার্জির হাতে ছিল। মমতা ব্যানার্জি সপারিষদ তিনি ঘুরে বেড়াতেন। তার যত না ক্ষমতা ছিল তার থেকে বেশি ছিল ভাইপোর। মমতা ব্যানার্জির বাড়ি এখন শুনশান, একটা কাকপক্ষীও বসে না। ওই যে 80টা বিধায়ক আছে না, তারাও কেউ এখন আর আসছে না, ওরা যোগাযোগ করছে না। সব এদিক ওদিক বড়শি ফেলে রেখে দিয়েছে। কোনটায় গাঁথবে? কেউ কংগ্রেসে ফেলেছে, কেউ সিপিএম ফেলেছে, কারণ বিজেপি বলেছে আমরা নেব না। সব চোর বাটপাড়ের দল। কিন্তু রাজনীতি করা ছাড়া এদের তো কোনো পথ নেই। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও আপনাদের দেখাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দুর্দণ্ড প্রতাপ ছিলেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতার অপব্যবহার কাকে বলে, এই ভিডিওটি দেখুন। তিনি একজন সাধারণ এমপি, প্রধানমন্ত্রীর থেকেও তার কনভয় বেশি। শুধু গাড়ি গুনুন আপনারা, কতগুলো গাড়ি যাচ্ছে, পথচারীরা গুনছে, আপনারাও গুনুন। আমি একটুখানি আপনাদের দেখাই ভিডিওটা। অভিষেক ব্যানার্জি কনভয় যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে হাবড়াতে। আর তার টোটাল কতগুলো গাড়ি আমার সঙ্গে কাউন্ট করবেন? একটা, দুটো, ফার্স্টে দুটো গাড়ি চলে গেল, তিনটে, এখনো বাবুর গাড়ি এখনো আসেনি, অলরেডি তিনটে গাড়ি চলে গেছে। আমার সঙ্গে কাউন্ট করবেন কিন্তু আপনারা। চারটে, পাঁচটা, ছটা, যে আমার গাড়ি গেল, সাতটা, বাবুর গাড়ি একদম, সাতটা গাড়ি টোটাল চলে গেছে। আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33টা গাড়ি। বাহ, প্রধানমন্ত্রী গাড়ি এত যায় না। এ তো গেল ক্ষমতায় থাকাকালীন তার এই যে গাড়ি বহর দেখলেন। এইবার ক্ষমতা চলে গেছে। ক্ষমতা চলে যাওয়ার পর এখন পাটে পাটে দরজা বন্ধ। তার বউ আর এপার থেকে ওপার যেতে পারছে না, কারণ পুলিশ নিরাপত্তা তুলে নিয়েছে। তার বাড়ির সামনে এখন যে যা পাচ্ছে
পতাকা টানিয়ে দিয়ে আসছে আর তুমুল গালাগাল করছে। মানুষের ভেতরে যে ক্ষোভ, সেই ক্ষোভটা উগড়ে দিচ্ছে মানুষ। এখন সর্বত্র মানুষ যখনই ওখান থেকে যাচ্ছে তখনই একবার চিৎকার করে যাচ্ছে, চোর 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 বলে, চোর চোর বলে চিৎকার করছে। তাহলে ক্ষমতা চলে গেলে কি অবস্থা হয়, এবার সেই ভিডিওটা আপনারা দেখুন। দিল্লির কোন বাবা আছে একটা কমিউনিটিকে ডাকলে এসে নাকি 12টা বাজিয়ে দেবে আমাদের। 12টা বাজিয়ে দিয়েছে। এইখানে বসে আছে। হ্যাঁ, তোর বাড়ি যাবো তো, কি আছে? আরে বাবা, সব ফলো করে। আরে দিদি এখন ফেসবুকেতে হচ্ছে, দিদি এখন ফেসবুকের সিএম, এখন দিদি ফেসবুকেতে হচ্ছে চিফ মিনিস্টার। এখন কেটে দিয়েছে, এখন দিয়েছে কতগুলো আজকে কেটেছে। আমার কালকের অবধি স্ক্রিনশট আছে দিদি, কাল অবধি সিএম ছিল নাকি? এখানে এটা রেসিডেন্সিয়াল এরিয়া, তো এখানে এই ফুটপাতটা কি ওর বাবার? এই ফুটপাতটা কি ওর বাবার? ওর বাপই তো। ওর বাবাকে এটাও তো জানি না, বাবাকে তাই তো জানি না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এদিকে তো ঘটনার ঘন ঘটা সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তিনি অ্যারেস্ট হয়ে গেছেন। হাওড়ার এক দুর্দণ্ড প্রতাপ কাউন্সিলর ছিলেন, তার নাম হচ্ছে শামীম আহমেদ। তার বাড়িতে যখন পুলিশ তল্লাশি করছে, দেখছি 1 কোটি টাকার একটা কাঠ এবং বাড়ির নিচে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের নিচে আবার একটা গোপন জায়গা মাটির নিচে, সেখানে থরে থরে টাকা, অ্যামাউন্ট জানা যায়নি। তাকেও অ্যারেস্ট করা হয়েছে। যত গুন্ডা মস্তান ছিল না, সব ভয় ছেড়ে পালিয়ে গেছে। এই যে এলাকা ফাঁকা দেখছেন, এই এলাকা ফাঁকার একটাই কারণ, বিজেপির ভয়ে তার যে যত গুন্ডা মস্তান ছিল, সেই গুন্ডা মস্তানেরা সব পিট্টান দিয়েছেন, অন্য রাজ্যে গিয়ে বসে আছেন। এই হচ্ছে বর্তমান অবস্থা। মুখ্যমন্ত্রী রাও কাটছেন না, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাও কাটছেন না। এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা সম্মান আছে, তার বাড়ির সামনে গিয়ে যেন কেউ হই হল্লা না করে এবং তাকে যেন কোনো রকম অপমান না করা হয়। তার কথা মেনে তার বাড়ির সামনে বাইক নিয়ে যাওয়া আসা হচ্ছে, জয় শ্রীরাম ধ্বনি হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীকে কেউ গালাগাল টালাগাল করছে না, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সেদিক দিয়ে তিনি নিশ্চিন্ত। কিন্তু তার লড়াইটা হচ্ছে, শুভেন্দুর লড়াইটা হচ্ছে আসল ভাইপোর বিরুদ্ধে। ভাইপোর সঙ্গেই তার লড়াই। সেই লড়াইয়ের জন্যই কিন্তু তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন 2020 সালে অমিত শাহের হাত ধরে। আজকে তিনি পালা বদলের পর তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, আর এরা হয়ে গিয়েছে সমস্ত প্রাক্তন। এখন মুখ্যমন্ত্রী হয়ে তিনি একের পর এক বিস্ময়কর ডিসিশন নিচ্ছেন। এতদিন ধরে আমাদের চাঁদনি চক থেকে আরম্ভ করে ধর্মতলার সমস্ত এরিয়ায়, মেটিয়াবুরুজের সমস্ত এরিয়ায়, ইকবালপুর রাস্তায় নামাজ পড়া হতো। মন্দিরে নামাজ পড়ার জায়গা আছে, মন্দির কিন্তু, মসজিদ কিন্তু করা আছে নামাজ পড়ার জন্য। তারা জোরপূর্বক রাস্তা দখল করে রাস্তায় নামাজ পড়বে। এই শুক্রবার থেকে রাস্তায় নামাজ পড়া বন্ধ, টোটালি বন্ধ। দেখলে পুলিশ ঠেঙিয়ে তুলে দেবে। উত্তরপ্রদেশে যেরকম চলছে। আমি বলেছিলাম না, যোগী তার উত্তরীয়টা ওনার গলায় পরিয়ে দিয়েছেন, এবার আমার কাজ তোমায় দিলাম, তুমি এবার এগিয়ে নিয়ে যাও। শুভেন্দু কিন্তু ভয়ঙ্কর, যোগীর থেকেও ভয়ঙ্কর। এবার শুভেন্দুর যে আত্মসহায়ক ছিল অমিত, তাকে যে গুলি করে মারা হয়েছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জনই হচ্ছে শার্প শুটার, ভাড়াটে এবং মুসলিম।
আমাদের এই যে জেলে যত আপনার আসামি রয়েছে, মানে বিচার হয়ে যাওয়ার পর যে আসামি রয়েছে, বিচার হয়নি এমন আসামির আছে, বিচারাধীন ছেড়ে দিন, বিচার হয়ে গেছে 99.9% হচ্ছে মুসলিম, হিন্দু কিন্তু নেই। মুসলিমদের মধ্যে এত অপরাধ প্রবণতা কেন? এমনিতেই মসজিদে সমস্ত আজান হচ্ছে, কিন্তু চোঙাগুলো খুলে দেওয়া হয়েছে। এইবারেতে রাস্তায় এ পড়া বন্ধ, মানে নামাজ পড়া বন্ধ। এখন থেকে হিন্দু মুসলমান প্রত্যেককে মাথায় হেলমেট দিয়ে এবং দুজন সওয়ারি, মানে একজন নিজে এবং পেছনে একজন পিলিয়ন রাইডার একজন যেতে পারবে। তার বাইরে যারা চড়বে তাদেরকে পুলিশ ধরে আইনানুগ ব্যবস্থা নেবে। সকলের যে জন্য যে আইন, সেই আইন এইখানে লাগু হয়েছে। এবার যেটা হবে ইউসিসি, ইউনিভার্সাল সিভিল কোড, যেটা লাগু হবে, কেন্দ্র সরকার লাগু করবে। এই যে এক একজন মুসলমান 3-4টে করে বিয়ে করতে পারবে না। ইউসিসি লাগু হয়ে গেলে ওই ইসলামী আইন আর চলবে না। একই দেশে দুটো আইন চলবে না। ভারতবর্ষে থাকলে ইউসিসি মানতে হবে, ভারতবর্ষের সংবিধান মেনে চলতে হবে, নইলে বাংলাদেশ যাও, পাকিস্তান যাও, তুর্কি যাও, যেখানে মুসলিম কান্ট্রি আছে সেখানে চলে যাও। যাওয়ার জন্য তোমাদেরকে আমরা ছাড়পত্র দিয়ে দেবো। আপাতত তোমরা ভারতবর্ষ থেকে বিদেয় হও। কাউকে কিন্তু মারধর, আপনি এটা কিন্তু ভাববেন না কাউকে মারধর করা হচ্ছে। শুধু আইনের শাসনটা প্রতিষ্ঠা করা হচ্ছে, তাতেই না হই হই রব উঠে যাচ্ছে যে মুসলিমদের ওপরে অত্যাচার হচ্ছে। আইনটা তো মানো দেশের, আইনের বাইরে তো কিছু করতে বলছে না। মসজিদে গিয়ে নামাজ পড়ুন না, আপনাদের কোনো অসুবিধে নেই তো। মসজিদটা করেছেন কেন? নামাজ পড়ার জন্য তো। তা না করে একদম রাস্তা দখল করে কিলোমিটারের পর কিলোমিটার সমস্ত নামাজ পড়া হচ্ছে প্রতি শুক্রবার দিন। অতিষ্ঠ হয়ে গেছিল কলকাতাবাসী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।